আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। গণভোট কবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর মতভেদে সরকার উদ্বিগ্ন, তাই 7 দিনের ভেতর রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আলোচনা হয় জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর ভিন্ন মতের কারণে সংকট তৈরি হয়েছে, যার সমাধানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছে সরকার। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার যথেষ্ট চেষ্টা করেছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, যদি দলগুলো নিজেরা ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইন উপদেষ্টা জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংকল্পে অটল রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামিক দলগুলো ঘোষিত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বড় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আজ রাজধানী পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করা হয়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে পৃথক গণভোট আয়োজন এবং সংশোধিত আরপিও বহাল রাখার দাবিতে এসব কর্মসূচি দিল দলগুলো। 3টি দাবি আদায়ের কর্মসূচি হিসেবে 6 নভেম্বর বেলা 11টায় প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল সহযোগে স্মারকলিপি প্রদান এবং 11 নভেম্বর বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত গ্রহণে বৃহৎ দলগুলোর মধ্যে আলোচনা করার জন্য উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আজ যে আহ্বান জানানো হয়েছে তাকে ইতিবাচক বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে, উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে সে বিষয়েও আলোচনা হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সৃষ্ট রাজনৈতিক সংকট এবং গণভোট নিয়েও আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকেরা।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল মতবিরোধ ভুলে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেসক্লাবে ৭ই নভেম্বর নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দল আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তাদের হাতে দেশের সব জাতি ধর্মের মানুষ নিরাপদে থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ই নভেম্বর এবং জিয়াউর রহমান প্রসঙ্গে আলোচনা করেন বক্তারা। এ সময় জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন তারা। কেউ যেন ইসলামী ধর্মীয় মূল্যবোধ নিয়ে চক্রান্ত করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা। ভাটারায় আসন্ন নির্বাচন উপলক্ষে আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজন করা হয় একটি কেন্দ্রে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন, সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়গুলো। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠান সশরীরে পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। তিনি জানান, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন কারাবন্দী আছেন এবং প্রবাসীদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে বড় ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারা তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব, জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়। এআই এর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নন এমপিওভুক্ত শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ে ঘেরাও করছেন। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, আপনার কাছে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আছে? সর্বশেষ তথ্য হলো, তারা সচিবালয়মুখী হয়েছিল কিছুক্ষণ আগে। এখনও তারা এখানে যে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সেই পাশে অবস্থান করছে। তারা বলছিলেন যে এখানে সচিবালয়ে তারা ঘেরাও কর্মসূচি করে তাদের যে দাবি দেওয়া রয়েছিল যে তাদের নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার যে দাবি, সেই পরিপ্রেক্ষিতেই তারা আজকে এই যে সচিবালয় ঘেরাও কর্মসূচি তারা করছেন। সেখানে পুলিশের বাধার মুখে তাদের অনেকটাই পণ্ড হয়ে যায় সেই কর্মসূচি। এখানে পুলিশের জল কামানো রয়েছে এবং পর্যাপ্ত পুলিশ এখানে রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ প্রতিবারই আন্দোলনের সময় কিন্তু এই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি একটি প্রতিদিনেরই একটি রুটিন হয়ে গেছে। কারণ সবাই সচিবালয়মুখী হচ্ছে এখানে, তাই বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে। পুরো প্রেস ক্লাব জুড়েই কিন্তু আজকে আন্দোলন চলছে। সেখানে ইফতেদিয়া শিক্ষকরা আন্দোলন করছে, নন এমপিওভুক্ত যারা শিক্ষক তারাও আন্দোলন করছে।
তো ইফতেদিয়াদের অবস্থানও প্রেস ক্লাব রয়েছে, এছাড়া এমপিওভুক্ত যা শিক্ষকরা রয়েছে তারা কিছুক্ষণ আগে, এই বলা যায় যে 15 মিনিট আগে এই সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছিলেন। তারপরে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে সচিবালয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবির বিষয়ে 2 দফা তারা সরকারের সঙ্গে, সরকারের পক্ষ থেকে আশ্বাসও পেয়েছিলেন যে এই তাদের দাবি মেনে নেওয়া হবে বা মানা হচ্ছে, কিন্তু এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত তাদেরকে দেওয়া হয়নি। 2 দফা আশ্বাসের পরেও সরকার যখন তাদেরকে নিরাশা করেছে তখনই তাদের যে এই আজকের সচিবালয়ের মুখী যে তাদের অবস্থান সেটি কিন্তু এই আমরা দেখাচ্ছি। তো বিশৃঙ্খলা সৃষ্টি এখন পর্যন্ত হয়নি, তবে আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয় থেকে। নন এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচির সবশেষ খবর আমরা জানছিলাম। অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। সকাল 10:30টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এই অবরোধ তৈরি করে। শ্রমিকরা জানান, ল্যারিস ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজে যেতে বাধ্য করে। এ সময় অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে 1 ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে এমন অভিযোগ অস্বীকার করে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সত্য একদিন বের হয়ে আসবে। আর সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে পারে না, প্রধান উপদেষ্টাও কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। এসব বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের সাথে। জাবেদ, কোন প্রেক্ষাপটে ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর শাহদিন মালিক এসব মন্তব্য করলেন? আপনার হাতে কি তথ্য আছে? লোপা, আজকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে সদস্য ছিলেন বদিউল আলম মজুমদার, তিনি আজকে হাইকোর্টে এসেছিলেন। তিনি পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দিয়েছিলেন। আজকে তিনি আবার আপিল করেছেন, সে লিভ টু আপিল করেছেন, আপিলের অনুমতি চেয়েছেন। সেটা হচ্ছে কি, পঞ্চদশ সংশোধনীর যে বিষয়গুলি এনেছিল পঞ্চদশ সংশোধনী সবগুলি বাতিল চেয়েছে, কোনো কিছু আংশিক বা রাখা যাবে না, পূর্ণাঙ্গ বাতিল চেয়েছেন, লিভ টু আপিল করেছেন। যাই হোক, সেই প্রসঙ্গের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে যে জুলাই সনদের যে একটা চূড়ান্ত খসড়া জমা দিয়েছেন, তা জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানান কথাবার্তা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল এবং জনগণের সাথে প্রতারণা করেছেন, এমন বক্তব্য কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এছাড়াও অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, বিভিন্ন কথা বলছেন। তার প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে সব প্রশ্নেরই একদিন সমাধান হবে, উত্তর মিলবে, সত্য একদিন বেরিয়ে আসবে। তিনি কোনো ব্যাখ্যা দেননি যে তার রাজনৈতিক দলগুলি যেগুলি বলছে সত্য বলছে না মিথ্যা বলছে, সঠিক বলছে না বেঠিক বলছে, খালি এটুকু বলেছেন যে সত্য একদিন বেরিয়ে আসবে। আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না, তিনি বলেছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এবং তিনিও নির্বাচন চান। অপরদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, তিনিও হাইকোর্টে ছিলেন। তাকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নে করতে যে গণভোটের আয়োজন করতে কয়েকটি রাজনৈতিক দল বলছে যে নির্বাচনের আগে করতে হবে, আর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে নির্বাচনের সময়ে একসাথে গণভোট হতে পারে। তিনি স্পষ্ট বলেছেন, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী গণভোট আগে হতে পারে না, নির্বাচিত সংসদ আগে হতে হবে। সংসদ হওয়ার পর সংসদ বিবেচনা করবে যে এই খসড়া চূড়ান্তগুলি নিয়ে, জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের জন্য কোন কোন বিষয়গুলি নিয়ে আসলে গণভোটে যাওয়া যায়, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। একই সাথে তিনি আরও বলেছেন যে জুলাই সনদের উপর প্রধান উপদেষ্টা কিন্তু কোনোভাবেই আপনার এই জারি করতে পারেন না,
এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। প্রধান উপদেষ্টা হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর পদমর্যাদার। প্রধানমন্ত্রী কিন্তু নির্বাহী বিভাগের প্রধান, তিনি কাজ হচ্ছে পরিচালনা করা, রাষ্ট্রের পরিচালনা করা। এবং এই সব ক্ষেত্রে যখন সংসদ থাকে না, কোনো কিছুর যদি জারি করতে হয়, অধ্যাদেশ জারি করতে হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি করতে হয় এবং করতে পারবে, এছাড়া সুযোগ নেই। এবং তিনি আরও বলেছেন যে 270 দিনে এই যে রিস্টোর হয়ে যাবে সংবিধানে, যদি জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন, তিনি বলেছেন যে এইটাও কিন্তু অসাংবিধানিক। কারণ হাসান জাবেদ জানাচ্ছিলেন বদিউল আলম মজুমদার ও ডক্টর শাহাদীন মালিকের প্রতিক্রিয়ার তথ্য। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির আওতায় দ্বিতীয় দফায় গমভাই এমভি এসপার অ্যারিস নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ভোরে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি এসপার অ্যারিস। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র। এর আগে প্রথম জাহাজে আসে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম। চুক্তির আওতায় ২,৪০,০০০ মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও ২টি জাহাজে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কাল বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এমভি এসপার অ্যারিস জাহাজের স্থানীয় প্রতিনিধি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।